আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন একটি উপন্যাস, ফাগুনের হাওয়া। লেখনীতে ইসরাত জাহান। পর্ব সংখ্যা 1 থেকে 5। ছোট ছোট পায়ে পুরো ড্রয়িং রুম জুড়ে ছুটে বেড়াচ্ছে 5 বছরের মেয়ে ত্রিধা। তার পেছন পেছন ঘুরছে তার 3 বড় ভাই দিয়ান, শিয়ান আর মিনহাজ। বোনকে ধরতে গিয়ে তাদের নাজেহাল অবস্থা দেখে সোফায় বসে হেসে কুটি কুটি হচ্ছে রিয়ানা আর মাইশা। সম্পর্কে তারা ত্রিধার বড় ভাবি, দিয়ান আর শিয়ানের স্ত্রী। এদিকে ত্রিধার থামার কোনো নামই নেই। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে এসে বাড়ির প্রধান দরজার দিকে ছুট দিল। তা দেখে 3 ভাইও পিছু নিল তার। ঠিক দরজার কাছে পৌঁছাতেই হুট করে কোনো এক শক্ত জিনিসের সাথে ধাক্কা খেল ত্রিধা। পড়ে যাওয়ার ভয়ে সে সাথে সাথে সামনে থাকা বস্তুটিকে 2 হাতে শক্ত করে আঁকড়ে ধরল। বেশ কিছুক্ষণ পার হওয়ার পর যখন দেখল সে পড়ে যায়নি, আর যা সে ধরে ঝুলে আছে সেটি কোনো শক্ত জড়বস্তু নয়, তখন সে পিটপিট করে চোখ মেলল। চোখের সামনে ভেসে উঠল কালো রঙের একটি কাপড়। দৃষ্টি উপরে তুলতেই দেখতে পেল দীর্ঘদেহী এক যুবককে। ভালো করে তাকাতেই চিনতে পারল সে। এ তো তার ভাইদের বন্ধু মৃন্ময়। চেনা মানুষ দেখে ত্রিধা তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিল। তারপর কোমরে হাত দিয়ে পাকা পাকা গলায় বলল, মিনয়, তুমি এঁচেছ? কিশোর বয়সী মৃন্ময় এতক্ষণ মুগ্ধ হয়ে এই ছোট্ট মানবীটির কাণ্ড দেখছিল। সে এবার হাঁটু গেড়ে বসে ত্রিধার 2 হাত নিজের মুঠোয় ভরে বলল, হ্যাঁ এসেছি তো, কিন্তু কিন্তু কি মিনয়? বলে ত্রিধা নিজের বৃদ্ধাঙ্গুল মুখে পুরে চুষতে লাগলো। মৃন্ময় হাসল। তুমি এখনো আমাকে মিনয় বলো, কিন্তু আমার নাম তো মিনয় নয়। ত্রিধা অবাক হয়ে বাচ্চা গলায় বলে উঠল, তাহলে তোমার নাম কি? আমার নাম তো মৃন্ময়, কিন্তু তুমি আমায় কি বলো বলো তো? ত্রিধা আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, আমি তো সেটাই বলছি, তুমি মিনয়। মৃন্ময় আর ত্রিধার এই দুষ্টুমি দেখে পেছনে দাঁড়িয়ে থাকা দিয়ান, শিয়ান আর মিনহাজ হু হু করে হেসে উঠল। তা দেখে ত্রিধা রাগে ফেটে পড়ল। 2 কোমরে হাত রেখে বলল, তোমরা আবার আমার কথা শুনে হাঁচি দিচ্ছ? দাঁড়াও, আমি এখনই গিয়ে বাবাইকে সব বলে দেব। গাল ফুলিয়ে ত্রিধা হন হন করে ড্রয়িং রুমের অন্য প্রান্তে পা বাড়ালো। লক্ষ্য তার প্রিয় বাবাই, তুহিন খন্দকার। মৃন্ময় এখনো সেখানেই হাঁটু গেড়ে বসে ত্রিধার অভিমানী প্রস্থান দেখছিল। শিয়ান হাসতে হাসতে বলল, মৃন্ময়, তুই তো আসতেই ছোট মহারানীর রোশনালে পড়লে, আজ আর তো রক্ষে নেই। মৃন্ময় ধুলো ছাড়তে ছাড়তে উঠে দাঁড়িয়ে হাসল। ওর এই রাগটাই তো আসল সৌন্দর্য। দেখো, একটু পরেই আবার মিনয় মিনয় বলে আমার ঘাড়েই উঠবে। ত্রিধা ঝড়ের বেগে ঘরে ঢুকে সোজা বাবা তুহিন খন্দকারের কোলের ওপর চড়ে বসল। তিনি পেপার সরিয়ে অবাক হয়ে তাকালেন। কি হয়েছে আমার রাজকন্যার? কপালে চিন্তার ভাঁজ কেন? ত্রিধা নালিশ শুরু করল, বাবাই, তোমার ছেলেরা খুব পচা। আমি মিনয়কে পচন করছি আর তারা হাঁচি দিচ্ছে, তুমি তাদেরকে বকে দাও। তুহিন সাহেব হেসেই ফেললেন, এত বড় সাহস! মিনহাজ, দিয়ানদের আমি আজই কান ধরে উঠবোস করাবো। কিন্তু মা, মিনয়টা আবার কে? ত্রিধা বিরক্ত হয়ে বলল, ওই যে লম্বা মিনয়, তুমি চেনো না? ও এখন আমার সাথে কথা বলছে না, শুধু বলছে নাম নাকি মিনয় না। ঠিক এই সময়ই মৃন্ময় আর বাকিরা ঘরে প্রবেশ করলো। মৃন্ময়কে দেখি ত্রিধা বাবার পাঞ্জাবির আড়ালে মুখ লুকালো। মৃন্ময় চোখ টিপে বলল, কি হলো ত্রিধা বুড়ির? বাবাইকে সব বলে দিয়েছ? ত্রিধা আর চোখে একবার মৃন্ময়কে দেখলো, তারপর ফিস ফিস করে বাবাকে বলল, বাবাই, তুমি মিনয়কে বলো আমাকে একটা চকলেট দিতে, তাহলে আমি মাফ করে দিব। ত্রিধার এই শর্তযুক্ত ক্ষমা শুনে ঘরে হাসির রোল পড়ে গেল, যা দেখে ত্রিধা আবারও গাল ফুলালো। কিন্তু যেই না মৃন্ময় পকেট থেকে একটা বড় ডেরি মিল্ক বের করলো, সাথে সাথে ত্রিধার সব রাগ জল। এক মুহূর্তের মধ্যে বাবার কোল থেকে নেমে সে ঝাঁপিয়ে পড়ল মৃন্ময়ের কোলে। ত্রিধা এখন মৃন্ময়ের কাঁধে চড়ে পরম তৃপ্তিতে চকলেট চিবোচ্ছে আর ভাইদের দিকে তাকিয়ে বিজয়ী হাসি দিচ্ছে। একটু পর ত্রিধা মৃন্ময়ের কলার শক্ত করে ধরে আবদার করল, মিনয়, আমার জন্য বাইক আনছে, আমি বাইকে চলবো। দিয়ান হেসে বলল, মিনয় তো আজ গাড়ি নিয়ে এসেছে রে বুঝকি। ত্রিধা গম্ভীর হয়ে মৃন্ময়ের কোল থেকে নামার চেষ্টা করল। গাড়ি কেন আনছো? আমি বাইকে চলবো, তুমি পচা মিনয়। মৃন্ময় পরিস্থিতি সামলাতে দ্রুত বলল, আরে শোনো, আজ গাড়ি করে আমরা সবাই আইসক্রিম খেতে যাব, অনেক বড় আইসক্রিম, যাবে না?
আইসক্রিমের কথা শুনে ত্রিধার মুখটা মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? অনেকগুলো আইসক্রিম? সে আবার মৃন্ময়ের গলা জড়িয়ে ধরল। বিকেলের পরন্ত রোদে ত্রিধার মিষ্টি হাসি আর মিনয় মিনয় ডাকটা পুরো বাড়িটাকে যেন এক মায়ার বাঁধনে বেঁধে ফেলল। সময়ের চাকা ঘুরে গেছে 60টি বছর। সেই চঞ্চল ত্রিধা এখন কৈশোরে পা রেখেছে। 13 বছর বয়সী ত্রিধার শৈশবের সেই আধো আধো কথাগুলো হারিয়ে গেছে, কিন্তু দুষ্টুমি আর চপলতা বেড়েছে কয়েক গুণ। পড়াশোনার ফাঁকে তার নতুন নেশা হয়ে দাঁড়িয়েছে কোরিয়ান ড্রামা। ওপার জগতে সেই মায়াবী প্রেমের গল্পগুলো দেখতে দেখতে ত্রিধার কিশোরী মনে এখন নতুন এক অনুভূতির আনাগোনা। মৃন্ময় তালুকদারের বর্তমান বয়স এখন 25। শৈশবের সেই 17 বছরের কিশোরটি এখন এক সুঠাম যুবক। ত্রিধার কাছে সে এখন কেবল ভাইয়ার বন্ধু নয়, বরং তার সবটুকু অধিকারের কেন্দ্রবিন্দু। যত দিন যাচ্ছে মৃন্ময়ের প্রতি তার এই আকর্ষণ কোনো এক নিষিদ্ধ মোহের মতো ডালপালা মেলছে। বারান্দায় বসে ফোনে কোরিয়ান ড্রামা দেখছিল ত্রিধা। স্ক্রিনের কিউট হিরোদের জায়গায় বারবার তার মৃন্ময়ের মুখটাই মনে পড়ছিল। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে মৃন্ময়ের গলার আওয়াজ কানে এলো। ত্রিধা এক ঝটকায় ফোন বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো। চুলগুলো একটু গুছিয়ে নিয়ে ঠোঁট টিপে হাসল সে। ড্রয়িং রুমে ঢুকে দেখলো দিয়ান আর মৃন্ময় সিরিয়াস কথা বলছে। ত্রিধা গম্ভীর মুখে মৃন্ময়ের ঠিক পাশের সোফাটায় গিয়ে বসল। মৃন্ময় মুচকি হেসে দিয়ানের সাথে কথা চালিয়ে যেতে লাগলো। ত্রিধার এবার অভিমান হলো। আগে তো মৃন্ময় আসা মাত্রই তাকে মাথার হাত বুলিয়ে দিত। এখন কি সে বড় হয়ে গেছে বলে মৃন্ময় তাকে এড়িয়ে চলছে? নিজের অস্তিত্ব জানান দিতে ত্রিধা হুট করে মৃন্ময়ের ল্যাপটপ ব্যাগটা নিজের কোলের ওপর টেনে নিল। মৃন্ময় কথা থামিয়ে অবাক হয়ে তাকালো। কি ব্যাপার ত্রিধা, ব্যাগ নিয়ে কি করবে? ত্রিধা ঘাড় তেরা করে বলল, তুমি আসবে বলেই তো আমি কতগুলো কাজ জমিয়ে রেখেছি জানো। আমার অঙ্কগুলো করে দিতে হবে, আর তুমি সেই তখন থেকে ভাইয়ের সাথে কথা বলে যাচ্ছ। আমি কি এখানে সাজানো পুতুল? মৃন্ময় হু হু করে হেসে উঠল। সে পরিচিত হাসি, যা শুনলে ত্রিধার বুকের ভেতরটা তোলপাড় করে। মৃন্ময় আদরে গলায় বলল, আচ্ছা বাবা, মাফ চাইছি, কিন্তু তুমি তো এখন বড় হয়েছ, ক্লাস 7-এ পড়ো। এখনো কি সেই ছোট্ট ত্রিধার মতো রাগ করলে চলে? ত্রিধা মনে মনে বলল, বড় হয়েছে বলেই তো রাগটা বেশি হয়, তুমি সেটা বোঝো না কেন? বাইরে মুখ ঝামটা দিয়ে বলল, আমি বড় হইনি, তোমার জন্য আমি সারা জীবন ওই 5 বছরের ত্রিধাই থাকবো। এখন চলো, আমাকে ওই চ্যাপ্টারটা বুঝিয়ে দিবে। মৃন্ময় যখন ত্রিধার পড়ার ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল, ত্রিধা তখন পা টিপে টিপে তার পেছনে হাঁটছিল। তুহিন খন্দকার ড্রয়িং রুমের ইজি চেয়ারে বসে দূর থেকে দৃশ্যটা দেখতেন। তার মাতৃহীন ছোট মেয়েটার সবটুকু আবদার এই মানুষটাকে ঘিরেই। ত্রিধার জন্মের সময় ওর মা যখন না ফেরার দেশে চলে গেলেন, তুহিন সাহেব ভেবেছিলেন এই মেয়েটাকে হয়তো একা বড় হতে হবে। কিন্তু দিয়ান, শিয়ান আর মিনহাজ, তার 3 ছেলে আর মৃন্ময় সেই অভাবটা কখনো বুঝতে দেয়নি। পড়ার টেবিলে মৃন্ময় অঙ্ক খাতাটা টেনে নিল। ত্রিধা উল্টো দিকের চেয়ারে বসে চিবুকে হাত দিয়ে একদৃষ্টে মৃন্ময়ের দিকে তাকিয়ে রইল। চশমার আড়ালে মৃন্ময়ের গভীর চোখ জোড়া যখন খাতার পাতায় নিবদ্ধ, ত্রিধার মনে হলো কোরিয়ান ড্রামার সব হিরোদের চেয়েও এই মানুষটা অনেক বেশি মায়াবী। 13 বছরের ব্যবধানটা যেন এই মুহূর্তে একটা অদৃশ্য দেয়াল, যা শুধু ত্রিধাই অনুভব করতে পারছে। মৃন্ময় কলম ঘোরাতে ঘোরাতে বলল, কি হলো, অঙ্ক কি আমি একাই করব? তুমি কি শুধু হা করে আমাকেই দেখবে? ত্রিধা অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নিল। চট করে বইয়ের পাতায় মুখ গুজে গাল ফুলিয়ে বলল, মিনয়, তুমি আগে কত কিউট ছিলে, এখন দিন দিন কেমন যেন খিটখিটে প্রফেসরদের মতো হয়ে যাচ্ছ। চশমাটা কি না পড়লে হয় না? মৃন্ময় শব্দ করে হেসে উঠল। সেই হাসিতে ত্রিধার কিশোরী মনে যেন গিটারের তারের টুংটাং লাগলো। মৃন্ময় চশমাটা টেবিলের উপর রেখে ত্রিধার দিকে ঝুঁকে এলাম। বলো কি, চশমা না পড়লে তো আমি চোখে ঝাপসা দেখি। ত্রিধা হঠাৎ খুব সিরিয়াস হয়ে গেল। নিচু সুরে বলল, তুমি ঝাপসা দেখো বলেই তো আমি ভয় পাই। যদি একদিন আমাকেও ঝাপসা দেখো, যদি চিনতে না পারো। মৃন্ময় থমকে গেল। ছোট ত্রিধার মুখে এমন গভীর কথা সে আগে কখনো শুনেনি। সে কি বুঝতে পারছে এই কিশোরীর মনে কিসের ঝড় বইছে? মৃন্ময় আলতো করে ত্রিধার মাথায় হাত রাখল। যে স্পর্শে একসময় ত্রিধা শান্ত হতো, এখন সেই স্পর্শে তার শরীরে বিদ্যুৎ খেলে যায়। মৃন্ময় নরম গলায় বলল, ত্রিধা, দুনিয়ার সবকিছু ঝাপসা হয়ে গেল, আমার এই পিচ্ছি বন্ধুটাকে আমি কখনো ভুলব না।
ত্রিধা মনে মনে হাসল, কিন্তু সে জানে সে আর সেই 5 বছরের শিশুটি নেই যে একটা চকলেট পেলেই সব ভুলে যাবে। সে এখন তার রাজকুমারের অপেক্ষা করতে শিখেছে, আর তার সেই রাজকুমার যে তারই সামনে বসে আছে তা মৃন্ময় তালুকদারকে কে বোঝাবে। বাইরে তখন সন্ধ্যার ছায়া নামছে। তুহিন খন্দকার ড্রয়িং রুম থেকে হেঁকে বললেন, মৃন্ময়, পড়া শেষ হলে চা খেয়ে যাস কিন্তু। ত্রিধা মুচকি এসে খাতাটা টেনে নিল, মনে মনে বলল, বাবাই, তুমি জানো না, মৃন্ময় এখন আর শুধু চা খেতে আসে না, সে আমার স্বপ্নের ভাগ নিতে আসে। পড়ার টেবিলের সেই শান্ত পরিবেশটা বেশিক্ষণ প্রশান্ত রইল না। বাড়িতে মিনহাজের আগমনে নিমিষেই শান্ত পরিবেশটা বিষাদে ভরে গেল। যখন ড্রয়িং রুম থেকে মিনহাজের উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো, মৃন্ময় আর ত্রিধা দুজনেই সেদিকে পা বাড়ালো। ড্রয়িং রুমে তুহিন সাহেব সোফায় হেলান দিয়ে বসে আছেন, আর মিনহাজ হাতে একটি খাম নিয়ে খুশিতে আত্মহারা। সে মৃন্ময়কে দেখে আলিঙ্গন করল। মৃন্ময়, আমাদের ভিসার অনুমোদন চলে এসেছে রে। অবশেষে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো। ঠিক 2 সপ্তাহ পর আমাদের জার্মানি যাওয়ার ফ্লাইট। মাস্টার্সের জন্য স্কলারশিপটা শেষমেশ হয়ে গেল। মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে আনন্দের জোয়ার বয়ে গেল। দিয়ান আর শিয়ান মিনহাজকে অভিনন্দন জানাতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু সে আনন্দ ও উল্লাসের মাঝে একজনের পৃথিবী যেন থমকে গেল, আর সে হলো ত্রিধা। ত্রিধার কানে শুধু একটাই কথা পাচ্ছে, 2 সপ্তাহ পর। যে মানুষটাকে ছাড়া তার একটি দিনও চলে না, যাকে দেখার অপেক্ষায় সে সারাটা দিন মুখিয়ে থাকে, সে তাকে ছেড়ে এতটা দূরে চলে যাবে, তাও আবার অনির্দিষ্টকালের জন্য। মৃন্ময় হাসি মুখে সবার সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ তার নজর পড়ল দূরে এক কোণায় দরজার পাশে পাথরের মতো দাঁড়িয়ে থাকা ত্রিধার উপরে। সে এগিয়ে এসে ত্রিধার চিবুক ছুঁয়ে বলল, কি হলো ম্যাডাম? তোমার ভাইয়া আর আমি দেশের বাইরে যাচ্ছি, আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, শুনে খুশি হওনি? বলেই উত্তরের আশায় মৃন্ময় ত্রিধার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, কিন্তু ত্রিধা কোনো উত্তর দিল না। তার বড় বড় চোখ দুটো ছলছল করে উঠল। মৃন্ময়ের এই যাওয়ার আনন্দ তাকে তীরের মতো বিচ্ছে। সে হঠাৎই মৃন্ময়ের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে নিজের ঘরের দিকে দৌড়ে চলে গেল। ত্রিধার এই আকস্মিক আচরণে মৃন্ময় যেন খুব বেশি বিস্মিত হলো, কেননা ছোট থেকে আজ পর্যন্ত রাগ জেদ দেখালেও এরকম ব্যবহার ত্রিধা কখনই তার সাথে করেনি। এরই মধ্যে মিনহাজ পেছন থেকে এসে তার খাতে হাত রেখে বলতে লাগলো, কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? কিছু হয়েছে? মৃন্ময় মুখে একটি মিথ্যা হাসি টেনে এনে বলল, কই না তো, কি হবে আবার? বলেই কথাটা ঘুরিয়ে নিল। এরই মধ্যে মিনহাজ খেয়াল করলো এখানে সবাই থাকলেও ত্রিধা নেই। এটা যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য, যে মেয়ে বাড়িতে একটি ব্যবসায়িক সভাতেও সারাক্ষণ আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, এই মেয়ে আজ এত চেঁচামেচির পরেও এখানে এলো না। ব্যাপারটা যেন তার কাছে কেমন ঠেকলো। সকলেই তখন কিভাবে কি করতে হবে সে পরিকল্পনায় মগ্ন, কিন্তু ভিন্ন দুই পুরুষ একই তরুণীকে নিয়ে চিন্তিত। তরুণীর আকস্মিক এই পরিবর্তনে দুজনই উৎকীর্ণ। দুজন পুরুষের ক্ষেত্রে সম্পর্কটি ভিন্ন। একজনের বোন আরেকজনের কি হয় তা সে নিজেও জানে না। তরুণীটি কি কেবলই তার বন্ধুর বোন, নাকি এর গভীরে মনের মধ্যে অন্য কোনো চাওয়া পাওয়ার উন্মোচন ঘটেছে, যা সে নিজেই অবগত নয়? মিনহাজকে এমন গম্ভীর দেখে দিয়ান ও শিয়ান জিজ্ঞেস করলো, কি ব্যাপার, হঠাৎ এত গম্ভীর হয়ে গেলি? কিছু কি ঘটেছে? মিনহাজ উত্তর দিল, না, কিছু হয়নি, তোমরা বরং কথা বলো, আমি একটু আসছি। এই বলে সে উঠে দাঁড়ালো। তা দেখে রিয়ানা ও মাইশা বলল, তোমরা কাকে কি বলছো? ও তো ওর বোনের কাছে যাচ্ছে। ভাই চলে যাবে শুনি তো রেগে মেগে বোম হয়ে আছে। ভাইদের ছাড়া ওর চলে নাকি? ভাই দেশের বাইরে চলে যাবে শুনে তো ও দৌড়ে পালালো। এতক্ষণে যেন সকলের হুঁশ ফিরল। ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরে গাড়ির শব্দ ভেসে আসতেই সবার কান খাড়া হয়ে গেল। মিনিট দুয়েকের মধ্যে ছোট ছোট পায়ের ধূপধাপ শব্দে নিস্তব্ধতা ভেঙে চুরমার। 5 বছরের রায়ান আর 3 বছরের ঋষিতা যেন ঝড়ের বেগে ঘরে ঢুকে সোজা তুহিন খন্দকারকে চাপড়ে ধরল। সমস্যারে চিৎকার করে উঠল, দাদা ভাই, আমরা এসে গেছি। তুহিন খন্দকার খুশিতে ডগমগ হয়ে দুই নাতি নাতনিকে দুই কোলে তুলে নিলেন। 3 বছরের ঋষিতা তার পাকা পাকা কণ্ঠে আদর ভঙ্গিতে বলল, দাদা ভাই, তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি? নাতনির কথা শুনে তুহিন খন্দকার বেশ নাটকীয় ভঙ্গি করলেন। চোখ কপালে তুলে অবাক হওয়ার অভিনয় করে বললেন, ওরে আমার দাদু ভাইটা আমাকে মিস করেছে বুঝি? তা আমার দাদু ভাইটা আমাকে ঠিক কতখানি মিস করেছে বলো তো শুনি? ঋষিতা উত্তর দেওয়ার আগে পাশ থেকে রায়ান বলে উঠল, দাদা ভাই, ও একদম মিথ্যে কথা বলছে, ও তোমাকে একটু মিস করেনি, আসলে আমি তোমাকে সবচেয়ে বেশি মিস করেছি।
ভাইয়ের মুখে এমন অপবাদ শুনে ঋষিতা তখনই ক্ষেপে গিয়ে তর্ক শুরু করে দিল। একদম না, আমি বেশি মিস করেছি। তুমি তো আসার সময় ঘুমিয়েছিলে, আমি শুধু দাদা ভাইয়ের কথা ভাবছিলাম। ব্যাস, ড্রয়িং রুমে সবার সামনেই শুরু হয়ে গেল দুই ভাই বোনের সেই অম্লমধুর লড়াই। সোফায় বসে থাকা বাড়ির বাকি সবাই হু হু করে হেসে উঠলেন। তুহিন খন্দকার নাতনি আর নাতির এই মিষ্টি ঝগড়া আর কলকাকলি বুকে চেপে ধরে হাসি মুখে সবার মাঝখানে গিয়ে বসলেন। পুরো ঘরটা যেন মুহূর্তে এক চিলতে স্বর্গে পরিণত হলো। রায়ান হচ্ছে রিয়ানা ও দিয়ানের একমাত্র ছেলে, আর ঋষিতা হচ্ছে মাইশা ও শিয়ানের একমাত্র মেয়ে। এত কিছুর পরও মিনহাজ নির্বিকার। কাউকে কিছু না জানিয়ে সে একাই ত্রিধার কক্ষের দিকে অগ্রসর হলো। তা দেখে মৃন্ময়ও তার অনুসরণ করলো, যেটা মিনহাজের দৃষ্টিসীমার বাহিরে রয়ে গেল। দোতলার একদম শেষ কক্ষটি ত্রিধার। মিনহাজ ধীর পদক্ষেপে ত্রিধার কক্ষের দিকে অগ্রসর হলো। দ্বার উন্মুক্তই ছিল, তাই মৃদুকে সে মিনহাজ ত্রিধার কক্ষে প্রবেশ করল। ঘরে কেউ প্রবেশ করেছে তা বুঝতে পেরেই ত্রিধা নিজের চোখ মুখ মুছে অশ্রু লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। তারপর ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলো কে এসেছে। মিনহাজকে দেখতে পেয়েই ত্রিধার কৃত্রিম হাসির চেষ্টা করলো আর বলতে লাগলো, ভাইও তুই এখানে, কোনো প্রয়োজন? বলেই হাসার চেষ্টা করলো। মিনহাজ লক্ষ্য করলো সবে, আর এটাও বোঝার চেষ্টা করলো তার বোনটা ঠিক কতটা বড় হয়েছে, যার ফলস্বরূপ সে এখন কান্না লুকাতে চাইছে, কিন্তু মুখে কোনো কথাই বলল না। মৃন্ময় বাইরে দাঁড়িয়ে নিঃশব্দে তাদের ভাই বোনের কথোপকথন শুনতে লাগলো। সে মনে মনে অনেক কষ্ট পেয়েছে। সে কখনো প্রত্যাশা করেনি ত্রিধা তার সাথে এমন আচরণ করবে। কোনো কারণ ছাড়াই সে মেয়েটিকে অনেক বেশি ভালোবাসে, নীরবে তার সকল আবদার মেনে নেয়। কিন্তু হঠাৎ আজকের ব্যবহারটা মৃন্ময় কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে বারবার নিজেকে বোঝাতে চাইছে ত্রিধা অনেক ছোট, সে জেনে বুঝে কিছুই করেনি, কিন্তু মন সেটা বুঝতে নারাজ। সেখানে চিনচিনে ব্যথা হচ্ছে, কেন হচ্ছে সে জানে না। সে এটাই বুঝতে পারছে না যে ত্রিধা তো শুধুমাত্র তার বন্ধুর বোন, তারপরও কেন মেয়েটার প্রতি তার এতটা টান। তার ভাবনার মাঝে সে শুনতে পেল ত্রিধার রিনরিনে কণ্ঠস্বর। সে বলছে, ভাইও আমার ভীষণ কষ্ট হচ্ছে, বুকের ভেতর কেমন যেন অস্বস্তি লাগছে, আমার খুব কান্না পাচ্ছে। আমার এমন কেন হচ্ছে, তুই কি বলতে পারবি? মিনহাজ মৃদু হাসার চেষ্টা করলো। যতই সে স্বপ্নের কথা বলুক, তার কাছে সবচেয়ে দামি হলো তার বোন। ছোটবেলায় সে যখন খেলতে যেত, কত মানুষকে দেখতো বোনের হাত ধরে খেলতে নিয়ে যেতে, কোলে নিয়ে ঘুরে বেড়াতে। তা দেখে তার কি যে কষ্ট হতো। মাঝে মাঝে তো বাড়ি এসে কান্নাকাটিও করতো, আর মায়ের কাছে আবদার করতো যেন তাকে একটা বোন এনে দেওয়া হয়। তার ধারণা ছিল সবারই তো বোন আছে, তাহলে তার কেন নেই? সে তো এটাও ভেবে বসতো যে তার মা বাবা ইচ্ছে করেই তাকে বোন এনে দিচ্ছে না। সেই সব কথা মনে পড়তেই তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। মিনহাজকে এমন নীরবে দেখে ত্রিধা এবার মিনহাজের শার্টের হাতা ধরে নাড়াতে লাগলো, আর অশ্রুসিক্ত কণ্ঠে বলতে লাগলো, কি হয়েছে ভাইও, কথা বলছিস না কেন? আমার কথায় কি তুই আঘাত পেয়েছিস? বলেই সরল চোখে মিনহাজকে পর্যবেক্ষণ করতে লাগলো। মিনহাজ আর কোনো কথাই বলতে পারল না। মা মারা যাওয়ার পর সে সবসময় চেষ্টা করেছে বোনকে সর্বোচ্চটা দেওয়ার। মিনহাজ আলতো করে ত্রিধার মাথায় হাত রাখলো, যে বোনটির জন্য সে একসময় শৈশবে বায়না ধরেছিল। আজ সেই বোনটি তার সামনে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। মিনহাজ শান্ত স্বরে বলল, ত্রিথু, জীবনটা তো স্থবির নয় রে। পাখি বড় হলে যেমন বাসা ছাড়ায়, আমাদেরও স্বপ্নের পেছনে ছুটতে হয়, কিন্তু তার মানে এই নয় যে সম্পর্কগুলো শেষ হয়ে যায়। আমি যেখানে থাকি না কেন, তোর এই ভাইয়াটা সবসময় তোর ছায়া হয়ে থাকবে। আর তোকে তো বলেছিলাম, স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়তে পাঠানোটা মায়ের স্বপ্ন ছিল। এখন তুই কি চাস মায়ের স্বপ্নটা অসম্পূর্ণ থেকে যাক? ত্রিধা কোনো কথা বলল না, শুধু মিনহাজের বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। কিছুক্ষণ ওভাবে পড়ে থেকে আবারও ঘাড় উঁচিয়ে ভাইয়ের দিকে তাকালো, আর মিনহাজকে অবাক করে দেওয়ার মতো একটা কথা বলে বসলো। ত্রিধার কথাটা কিছুটা এমন ছিল, তাহলে মৃণয়কে রেখে যা। ওকে কেন নিয়ে যাচ্ছিস? তুই জানিস না মৃণয়কে ছাড়া আমি থাকতে পারি না? ত্রিধার মুখে এমন কথা শুনে মিনহাজ যেন জমে পাথর হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না তার এই ছোট্ট ত্রিধা তাকে এই কথা বলছে। বাইরে দাঁড়িয়ে থাকা মৃন্ময় এই কথা শোনার পর সে যেন দাঁড়িয়ে থাকার ক্ষমতায় হারিয়ে ফেলেছে। কিন্তু সে অদ্ভুত কিছু অনুভব করলো। সে অনুভব করলো যে এতক্ষণ পর্যন্ত বুকের মধ্যে যে চেনচেনে ব্যথাটা হচ্ছিল, তা হঠাৎই কেমন গায়েব হয়ে গেছে। সেখানে এখন ভর করেছে অদ্ভুত এক শীতলতা।
মৃন্ময় আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না, দ্রুত সে বাড়ির ছাদে চলে গেল। আর এদিকে মিনহাজ এখনো ত্রিধার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ত্রিধা কি জানে সে এইমাত্র ঠিক কি বলেছে? সে নিজের ভাইকে চলে যেতে বলছে আর তার ভাইয়ের বন্ধুকে থেকে যেতে বলছে। মিনহাজ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ত্রিধার রুম থেকে ঝড়ের বেগে বেরিয়ে এলো সে। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও মৃন্ময়ের দেখা পেল না। শেষমেশ অস্থির পায়ে ছাদে এসে পৌঁছতেই দেখলো কার্নিশ ঘেঁষে একা দাঁড়িয়ে আছে মৃন্ময়। মিনহাজ নিঃশব্দে পা ফেলে সামনে এগিয়ে গেল। তারপর আলতো করে মৃন্ময়ের কাঁধের উপর হাত রাখলো সে। এদিকে দীর্ঘক্ষণ একটানা কান্নার ফলে ত্রিধার প্রচন্ড মাথা ব্যথা করছে। মিনহাজ চলে যাওয়ার পর সে নিজেকে কিছুটা সামলে নিয়েছে। নতুন করে আর অশ্রু ফেলেনি। স্তব্ধ হয়ে বসে থাকতে থাকতে হঠাৎ কি মনে করে সে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঝাপসা চোখে নিচের দিকে তাকাতেই ত্রিধার দৃষ্টি আটকে গেল। দেখলো মৃন্ময় ধীর পায়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। দেখে মনে হচ্ছে বিধ্বস্ত প্রায়। তার সেই চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে ত্রিধা এক অদ্ভুত শূন্যতা অনুভব করল। সময়ের চাকা নিজের নিয়মে চলতে চলতে একসময় মিনহাজ আর মৃন্ময়ের প্রস্থানের লগ্ন ঘনিয়ে এলো। আর মাত্র দুদিন পরে তাদের জার্মানির ফ্লাইট। চোখের পলকে 11টা দিন কিভাবে যে কেটে গেল তা ভাবতেই অবাক লাগে। তবে এই কদিন একটা আশ্চর্য এবং রহস্যময় ঘটনা সবাইকে ভাবিয়ে তুলেছে। সেদিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর মৃন্ময় আর একবারের জন্য এই বাড়ির চৌখাট মারায়নি। কেন সে নিজেকে এভাবে গুটিয়ে নিল তার পেছনের প্রকৃত কারণটা কারোরই জানা নেই। মৃন্ময়ের এই বিষণ্ণ নীরবতা আর অনুপস্থিতি ত্রিধাকে বেকুল করে তুলেছে। এই কদিনে সে অসংখ্যবার মিনহাজের কাছে গিয়েছে শুধু এইটুকু জানার জন্য যে মৃন্ময় কেন আসছে না, তার কি হয়েছে। কিন্তু মিনহাজের আচরণ ত্রিধাকে আরো বেশি বিস্মিত করেছে। সেই দিনের পর থেকে মিনহাজও যেন বদলে গেছে। ত্রিধার সাথে আগের মতো সেই স্বতঃস্ফূর্ত আলাপ কিংবা খুনসুটি সবই যেন উধাও। ত্রিধা বরাবর চেষ্টা করেছে মিনহাজের সাথে আগের সেই সহজ সম্পর্কটা ফিরিয়ে আনতে, তাকে স্বাভাবিক করতে, কিন্তু কোনো লাভ হয়নি। মিনহাজের শীতল গম্ভীরতার পর্দা এখনো সরেনি। ছোটবেলা থেকেই ভীষণ আদরে আর আবদারে বড় হয়েছে ত্রিধা। পৃথিবীর কঠোরতা তাকে খুব একটা স্পর্শ করতে পারেনি বলে মনের কোণটা বড্ড নরম। তাই খুব ছোট ছোট অবহেলা বা তুচ্ছ ঘটনাও তাকে ভীষণ কষ্ট দেয়। বুকের ভেতরটা অভিমানে ভারী হয়ে ওঠে। আজ সকালে স্কুলে যাওয়ার সময় ত্রিধা জীবনে প্রথমবার মিথ্যে কথা বলল। কারো চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলার অভ্যাস তার নেই, তবুও আজ বলতে হলো। আসলে ওই দিনের সেই ঘটনার পর থেকেই একটা ভাবনা ত্রিধাকে কুড়ি করে খাচ্ছে। সেদিন মিনহাজকে মিনয়ের কথা বলার পর থেকেই মিনহাজ কেমন যেন বদলে গেছে। তারই হুট করে কথা বন্ধ করে দেওয়াটা ত্রিধা মেনে নিতে পারছে না। ত্রিধার কেন জানি মনে হচ্ছে মিনয়ের সাথে দেখা করতেই হবে, জানতেই হবে কেন সে আমার সাথে দেখা করতে আসছে না। তাই সে মনে মনে শক্ত একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আজ সে মিনয়ের সাথে দেখা করতে মিনয়ের বাড়ি যাবে। ফলস্বরূপ ত্রিধা আজ একাকী ড্রাইভার কাকার সাথে স্কুলে যাবে। তার বক্তব্য অনুসারে সে এখন অনেক বড় হয়েছে, সে একা একা সবকিছু করতে পারে। যা শুনে সবাই হাসাহাসি করলেও কেবল মিনহাজই ছিল নির্বিকার। দিয়ান ত্রিধার সাথে অনেক জোরাজুরি ও অনুরোধ করে যেতে চাইল, কিন্তু ত্রিধা তার সিদ্ধান্তে অটল রইল। সে আজ একাই যাবে। অবশেষে কেউই আর ত্রিধার সাথে পেরে উঠল না, তাই বাধ্য হয়েই সবাইকে সম্মত হতে হলো। এরই মধ্যে তুহিন খন্দকার মিনহাজের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ রে মিনহাজ, মৃন্ময়ের কি কিছু হয়েছে? হঠাৎ বাবার মুখে মৃন্ময়ের প্রসঙ্গ শুনে খাবার প্লেটে চলমান হাতটা সহসা থেমে গেল, কিন্তু মুখ দিয়ে কোনো বাক্য নির্গত হলো না। তাতে যেন তুহিন খন্দকারের কপালে 2-3টি ভাঁজ পড়তে দেখা গেল। তিনি আরো কিছু বলতে চাইলেন, কিন্তু তাকে কোনো কিছু বলতে না দিয়েই মিনহাজ খাওয়া শেষ করে সিঁড়ি দিয়ে উপরে নিজের ঘরে চলে গেল। এতে যেন সবাই অবাকই হলো, কেননা সেই শিশু শ্রেণী থেকে দুজনকে একসাথে দেখে আসছে দুজন বন্ধু কম ভাই বেশি। হঠাৎই কি এমন হলো যার কারণে ছেলেটা আসা বন্ধ করে দিল, আর মিনহাজটাও তার কথা শুনতে চাইল না। মিনহাজের এমন ব্যবহারে সবাই ভাবুক হলেও শুধুমাত্র ত্রিধার চোখ ছলছল করছে। মেয়েটা যথেষ্ট চেষ্টা করছে নিজের কান্না লুকিয়ে রাখার, কিন্তু কিছুতেই লুকিয়ে রাখতে পারছে না। একসময় কান্না আটকাতে না পেরে ভ্যাবে করে সকলের সামনে কেঁদে দিল। এতে করে কেউ তেমন একটা অবাক হলো না, কেননা সবাই জানে মৃন্ময় ত্রিধাকে ঠিক কতটা আদর করে, আর ত্রিধাও মৃন্ময়কে ঠিক কতটা পছন্দ করে।
এরই মধ্যে ঋষিতা ফিক করে হেসে উঠল। ঋষিতাকে হাসতে দেখে রায়হানও তাল মেলালো। ঋষিতা তো বলেই ফেলল, দেখো বাবাই পিপি কান্না করছে, বলে সে আবারও হাসতে লাগলো। ত্রিধা এবার কিছুটা লজ্জা পেল। যতই হোক এরা তার ভাইয়ের ছেলে মেয়ে, এদের সামনে এভাবে কান্না করাটা তার উচিত হয়নি। নিজের ভুল বুঝতে পেরে সাথে সাথে সে তার হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছতে লাগলো। তা দেখে রিয়ান এবং মাইশা সবাইকে তাড়া দিতে লাগলো, কারণ স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছিল। ঋষিতা স্কুলে ভর্তি না হলেও রায়ানকে প্রথম শ্রেণীতে ভর্তি করানো হয়েছে। ত্রিধাও খাওয়া শেষ করে নিজের ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। তারপর তুহিন খন্দকারের কাছে গেল। বাবাকে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বের হতেই দেখতে পেল ড্রাইভার কাকা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে যেতে গাড়ির দরজাটা খুলে দিল। ত্রিধাও কোনো বাক্য ব্যয় না করে গাড়িতে উঠে বসলো। ত্রিধা গাড়িতে উঠে বসতেই ড্রাইভার কাকা ড্রাইভিং সিটে বসে গাড়ি চালু করলেন। কিছু দূর যাওয়ার পর রাস্তার দুই মোড় পড়ে। একটি হচ্ছে স্কুলে যাওয়ার পথ, আরেকটি হচ্ছে মৃন্ময়দের বাড়ি যাওয়ার পথ। ত্রিধা এবার উচ্চস্বরে চিৎকার করতে লাগলো, কাকা কাকা গাড়ি থামাও। হঠাৎ চিৎকারে তিনি চমকে উঠলেন। ত্রিধার কিছু হয়েছে কিনা তা জানার জন্য বলতে লাগলেন, মামনি তোমার কি হয়েছে, হঠাৎ চিৎকার করলা কেন? কোনো সমস্যা হয়েছে? গাড়ি ঘোরামো, বাড়ি চলে যাইবা? ত্রিধা কোনো কথা বলল না। কিছুক্ষণ নীরব থেকে বলতে শুরু করলো, কাকা আমি তো তোমার মেয়ের মতো, তাই না বলো? ত্রিধার কথা শুনে তার কাকা নিজের পান খাওয়া দাঁতগুলো বের করে হাসতে লাগলেন আর বলতে লাগলেন, মেয়ের মতো কি বলছো আম্মা, তুমি তো আমার আরেকটা মেয়ে। কাকার মুখে এই কথা শুনে আনন্দে ত্রিধার চোখ ঝলমল করতে লাগলো। তারপরে ত্রিধা বলতে লাগলো, তাহলে আমি যা বলবো সেটা করবে তো? ড্রাইভার কাকার কপালে এবার চিন্তার ভাঁজ পড়ল। ড্রাইভার কাকার কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হলো। তিনি স্টিয়ারিংটা শক্ত করে ধরে কিছুটা সংশয় নিয়ে বললেন, কি বলতে চাও বলো তো আম্মাজান, তোমার মতলব তো সুবিধার ঠেকতেছে না। ত্রিধা এবার জানালার বাইরে থেকে দৃষ্টি ফিরিয়ে কাকার দিকে তাকালো। তার 13 বছরের কিশোরী মনে এখন এক বিশাল অভিমানের পাহাড় জমেছে। সে খুব করুণ স্বরে বলল, কাকা আপনি তো জানেন ওরা পরশুই জার্মানি চলে যাবে, অথচ মিনয় এই 11টা দিন একবারও আমাদের বাড়িতে পা রাখলো না, আমার একটুও খোঁজ নিল না। মিনহাজটাও কেমন পাথর হয়ে গেছে। আমি শুধু একটা বার মিনয়ের কাছে যাব। আপনি আমাকে আজ স্কুলে না মিনয়ের বাড়িতে নিয়ে চলুন। কাকা চমকে উঠলেন, সে কি কথা আম্মাজান, সাহেব জানলে তো আমার চাকরি থাকবে না, আর এই অসময়ে তুমি একা। ত্রিধা এবার কাকার হাতটা খপ করে ধরে ফেলল। তার চোখ দুটো ছলছল করছে। ওতে আদরে বড় হওয়া মেয়েটার এই অবুঝ আকুতি এড়িয়ে যাওয়ার সাধ্য কাকার নেই। ত্রিধা বলতে লাগলো, কেউ জানবে না কাকা, আপনি তো আমার নিজের বাবার মতো, আপনি ছাড়া আমার কথা কে শুনবে? আমি শুধু দেখা করে চলে আসবো, কথা দিচ্ছি স্কুল ছুটির আগেই আপনি আমাকে নামিয়ে নেবেন। ড্রাইভার কাকা দীর্ঘশ্বাস ফেললেন। এই বয়সের মেয়েদের জেদ যে কতটা মারাত্মক হতে পারে তা তার অজানা নয়। অবশেষে তিনি হার মানলেন। স্কুলের পরিচিত পথ ছেড়ে গাড়িটা নিঃশব্দে মোড় নিল মৃন্ময়দের বাড়ির দিকে। মৃন্ময়দের বাড়ির গেটের সামনে যখন গাড়িটা থামলো, ত্রিধার বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। ছোট থেকে কোনোদিন কোনো কাজে সে মিথ্যে বলেনি, কোনোদিন একা এভাবে কোথাও আসেনি। আজ যেন সে এক নিষিদ্ধ অভিযানে বেরিয়েছে। কাকা বিড়বিড় করে বললেন, আমি গেটেই আছি আম্মাজান, তুমি জলদি চলে এসো। ত্রিধা গাড়ি থেকে নেমে ধীর পায়ে ভেতরে ঢুকল। বাগান ঘেরা এই বাড়িটা তার কত চেনা, অথচ আজ বাড়ির প্রতিটি ইট যেন এক অদ্ভুত নীরবতায় মোড়া। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে আঙুল ছুঁতেই ত্রিধার মনে হলো তার শরীরটা হিম হয়ে আসছে। এক অজানা ভয় আর একরাশ কৌতূহল নিয়ে সে দরজার দিকে তাকিয়ে রইল। খানিক বাদে ভারী কাঠের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। আর দরজা খুলতে ত্রিধার চোখের সামনে যে মানুষটা এসে দাঁড়ালো তাকে দেখে সে বিস্ময়ে পাথর হয়ে গেল। এই যেন সে প্রাণোচ্ছল মৃন্ময় নয়, অন্য কেউ। গত 11 দিনে মৃন্ময়ের চেহারায় যেন এক শতাব্দীর অবসাদ নেমে এসেছে। অগুছালো চুল, চোখের নিচে কালি পড়া দৃষ্টি আর একটা ছাইরঙা বিষণ্ণতার পুরো অবয়বকে আচ্ছন্ন করে রেখেছে। ত্রিধাকে দেখা মাত্র মৃন্ময়ের ফ্যাকাশে মুখটা আরো সাদা হয়ে গেল। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। অস্ফুটন্ত স্বরে মৃন্ময় কেবল বলতে পারল, ত্রিধা তুমি এই সময় এখানে? ত্রিধার আকস্মিক উপস্থিতিকে মৃন্ময় যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। অস্ফুটন্ত স্বরে সে শুধু বলতে পারল, তুমি? ত্রিধা ভেজা চোখে মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ আমি।
মৃন্ময় নিজেকে সামনে নিয়ে কিছুটা কঠোর হওয়ার চেষ্টা করলো। গম্ভীর গলায় প্রশ্ন করলো, এই মুহূর্তে তুমি এখানে কি করছো? এখন তো তোমার স্কুলে থাকার কথা, সেখানে না গিয়ে তুমি এখানে এলে কেন? ত্রিধা কোনো উত্তর দিল না। সে পলক্ষীন দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা ফর্সা পুরুষটির দিকে তাকিয়ে রইল। মাত্র 11টার দিনে মানুষটা কতটা বদলে গেছে। চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে আছে, দেখে মনে হচ্ছে অসুস্থ। ত্রিধার এই নীরবতা আর স্থির দৃষ্টি মৃন্ময়কে অস্বস্তিতে ফেলে দিল। সে কিছু বলতে যাবে তার আগে ত্রিধা মৃন্ময়ের হাতের ফাঁক গলে কয়েকটা জেদ করে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। মৃন্ময় মুহূর্তের জন্য হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবতেও পারেনি ত্রিধা এভাবে হুট করে ভেতরে ঢুকে যাবে, কারণ ভেতরের পরিস্থিতি মোটেও স্বাভাবিক ছিল না। ড্রয়িং রুম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাচের টুকরো আর তছনছ হয়ে থাকা আসবাবপত্র। এক ধ্বংসস্তূপের প্রতিচ্ছবি যেন পুরো ঘরটা। 13 বছরের কিশোরী ত্রিধা চারপাশের এই বিশৃঙ্খলা বোঝার আগেই কয়েক পা এগিয়ে গেল। আর ঠিক তখনই ঘটল বিপত্তি। মেঝেতে পড়ে থাকা একটা ধারালো কাচের টুকরো ত্রিধার জুতার তলা ভেদ করে সোজা পায়ে বিঁধে গেল। আহ! তীব্র যন্ত্রণায় ত্রিধা চিৎকার করে উঠল। মুহূর্তে তার কান্নায় ঘরটা ভারী হয়ে উঠল। ত্রিধার চিৎকার শুনে মৃন্ময় পাগলের মতো ছুটে এলো। দেখলো মেয়েটি মেঝেতে হাঁটু ভেঙে বসে নিজের পা আঁকড়ে ধরে ফুপিয়ে কাঁদছে। মৃন্ময়ের বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। সে দ্রুত ত্রিধার সামনে হাঁটু কেটে বসল। পরম মমতায় ওর পাটা নিজের হাতের ওপর তুলে নিয়ে কাপা গলায় বলল, একদম নড়বে না। কি করতে গেলে এটা? কেন ভেতরে আসতে গেলে ত্রিধা? তুমি এখানে এসে বড্ড ভুল করে ফেলেছো ত্রিধা। তোমার এখানে আসা একদমই উচিত হয়নি। ত্রিধা যন্ত্রণার মাঝে ওর দিকে তাকালো। কান্নার জন্য কথা আটকে আসছিল ওর, তবুও অভিমানী গলায় বলল, তুমি পচা, তুমি অনেক খারাপ মিনয়। 11 দিন ধরে তুমি আমাদের বাড়িতে আসছো না কেন? আমার কথা কি একবারও মনে পড়েনি তোমার? আমি এখানে ব্যথায় মরে যাচ্ছি, আর তুমি আমাকে বকছো? মৃন্ময় কোনো কথা বলল না। ত্রিধার সাদা মোজাটা ধীরে ধীরে লাল হয়ে উঠেছে দেখে তার হাত কাঁপতে লাগলো। সে অতি সন্তর্পণে কাচের টুকরোটা বের করে আনলো। ত্রিধা ব্যথায় মৃন্ময়ের কাটা খামচে ধরল। মৃন্ময় নিজের পকেট থেকে রুমাল বের করে ওর পা বেঁধে দিতে দিতে ধরা গলায় বলল, কাঁদবে না, এই তো হয়ে গেছে। তুমি আজ স্কুলে না গিয়ে এখানে কেন এলে বলো তো? কাকা তোমাকে নিয়ে এলো কেন? ত্রিধা চোখের জল মুছে নাক টেনে বলল, আমি কাকাকে বলেছি আমি এখন অনেক বড় হয়ে গেছি, আমি একা সব পারি, কিন্তু আমি তো আসলে কিছুই পারি না মিনয়। তুমি না থাকতে আমার কোনো কিছুই ভালো লাগে না। তুমি জার্মানি চলে গেলে আমি কার সাথে গল্প করব? মৃন্ময় ত্রিধাকে পাচাকোলা করে তুলে সোফায় বসিয়ে দিল। ওর এই অবুঝ কথাগুলো শুনে মৃন্ময়ের চোখ দুটো ভিজে এলো। সে ত্রিধার কপালে হাত রেখে নরম গলায় বলল, তুমি এখনো অনেক ছোট ত্রিধা, বড় হওয়ার অনেক জ্বালা। তুমি বরং এই ছোটই থাকো, বড় হওয়ার দরকার নেই। মৃন্ময়ের স্নেহের পরশ পেয়ে ত্রিধার কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। সে মৃন্ময়ের শার্টের হাতাটা খাঁচে ধরে হুট করে বলে বসল, আমি ছোট নই মিনয়। সবাই আমাকে ছোট বলে কেন? আমি সব বুঝি। আর এই যে তুমি জার্মানি যাচ্ছ, আমি জানি তুমি সেখান থেকে ফিরে আর আমার কাছে আসবে না, আমাকে ভুলে যাবে। মৃন্ময় একটা দীর্ঘশ্বাস ফেলে ওর চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, ভুলে যাওয়ার মতো মানুষ কি তুমি? পাগলামি করো না তো, তুমি বড় হও, অনেক পড়াশোনা করো। মৃন্ময়ের কথা শেষ হতে দিল না ত্রিধা। সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে কাপা গলায় বলল, আমি বড় হয়ে তোমাকে বিয়ে করতে চাই মিনয়। আমি তোমাকে অনেক পছন্দ করি। এই কথাটা বলার জন্য আজ আমি স্কুল পালিয়ে এখানে এসেছি। তুমি কি আমায় সাথে করে নিয়ে যাবে? ত্রিধার মুখে এমন কথা শুনে মৃন্ময় যেন আকাশ থেকে পড়ল। কয়েক মুহূর্ত সে পাথরের মতো স্থির হয়ে রইল। তারপর একটা তাচ্ছিল্যের হাসি হেসে মাথা নাড়ালো। এই 13 বছরের মেয়ের মাথায় এসব এলো কোত্থেকে? মৃন্ময় গম্ভীর হয়ে বলল, ত্রিধা, এসব তুমি কি বলছো? তুমি কি জানো বিয়ের মানে কি? আজকালকার নাটক আর সিনেমায় এসব আজেবাজে কথা দেখে দেখে তোমাদের মাথাটা একদম বেঁধে গেছে। এসব নিছক ছেলে মানুষের ছাড়া আর কিছুই নয়। ত্রিধা জেদ ধরে বলল, এটা ছেলে মানুষের নয় মিনয়, আমি সত্যি তোমাকে। থামো ত্রিধা। মৃন্ময় এবার বেশ কড়া গলায় বলে উঠল, জীবনটা কোনো সস্তা রোমান্টিক সিনেমা নয়। তুমি এখনো দুনিয়ার রূঢ় বাস্তবতা দেখোনি। মানুষের মন বদলাতে সময় লাগে না। আর এই বয়সের ভালো লাগাগুলো কুয়াশার মতো, রোদ উঠলে মিলিয়ে যায়। তুমি সির্ফ আবেগের বসে এসব বলছো। ত্রিধা অবুঝের মতো মাথা নাড়তে লাগলো। ওর চোখে তখন জল। সে বোঝাতে চাইল তার অনুভূতিটা সত্যি, কিন্তু মৃন্ময় আজ এক কঠিন শিক্ষক। সে ত্রিধাকে সোফা থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলল,
আজ তুমি যা বললে সেটা আমি ভুলে গেলাম, আর তুমিও ভুলে যাও। মানুষ যখন বড় হয় তখন সে বুঝতে পারে জীবনটা কত কঠিন। তুমি এখন বাড়িতে যাও, ড্রাইভার কাকা বাইরে অপেক্ষা করছেন। মিনহাজ জানতে পারলে অনেক বড় অশান্তি হবে। ত্রিধার জেদের সামনে মৃন্ময় যেন দিশেহারা বোধ করছিল। মেয়েটা সোফা কামড়ে ধরে বসে আছে, কিছুতেই নড়বে না। তার একটাই ভয়, মিনয় হারিয়ে যাবে। মিনয় বুঝতে পারল এই আবেগ কোনো যুক্তি দিয়ে দমানো সম্ভব নয়, তাই সে একটু অন্যভাবে চাল চালল। মৃন্ময় ত্রিধার সামনে মেঝেতে বসত, ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে খুব শান্ত আর গভীর চোখে ওর দিকে তাকালো। গলায় রাজ্যের নির্ভরতা নিয়ে বলল, ত্রিধা, তুমি আবার বিশ্বাস করো না? ত্রিধা চোখের জল মুছে ভেজা গলায় বলল, করি তো। তাহলে শোনো। মৃন্ময় একটা মেয়েকে আশ্বাসের হাসি দিল। আমি তো এখন জার্মানি যাচ্ছি কেবল পড়াশোনার জন্য, আর তোমার বয়স তো মোটে 13। এই বয়সে কি বিয়ে করা হয় বলো? আমি কথা দিচ্ছি, যখন তোমার বিয়ের বয়স হবে আমি জার্মানি থেকে ফিরে আসব, আর তখন আমরা বিয়ে করব। রাজি? ত্রিধার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে অস্ফুটন্ত স্বরে বলল, সত্যি বলছো? বলেই বলেই মিনয়কে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, তুমি ফিরে আসবে তো? মৃন্ময়ের পুরো শরীর কাঁপছে। যতই ভালো মানুষ হোক, দিন শেষে সেও একজন পুরুষ। বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে মৃন্ময় এবার নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে উঠল, অবশ্যই আসবো। আর দেখো, আমার সাথে তো মিনহাজও আছে। ও তো তোমার বড় ভাই। ও থাকতে আমি তোমাকে ফাঁকি দেব কিভাবে? মৃন্ময় খুব সুনিপুণভাবে মিনহাজের নামটা টেনে আনলো, যাতে ত্রিধার মনে বিন্দুমাত্র সন্দেহ না থাকে। 13 বছরের সরল কিশোরী মনটা নিমিষেই শান্ত হয়ে গেল। মিনহাজ আর মৃন্ময়ের বন্ধুত্বের উপর ওর অগাধ বিশ্বাস। মৃন্ময়ের এই পাকা কথা ত্রিধার কাছে এক অলিখিত ধ্রুব সত্যের মতো মনে হলো। সে ভাবলো, আর মাত্র কয়েকটা বছরই তো, মিনয় ফিরে আসলেই তো সব ঠিক হয়ে যাবে। ত্রিধা এবার একটা লম্বা শ্বাস ফেলে শান্ত হলো। মৃন্ময় ওকে পাচাকোলা করে তুলে বাড়ির বাইরে রাখা গাড়িতে বসিয়ে দিল। ত্রিধা জানালা দিয়ে মৃন্ময়ের হাতটা শক্ত করে ধরে বলল, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো মিনয়, তুমি একদম পাল্টাবে না তো? গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তে মৃন্ময় হঠাৎ কিছু একটা ভাবলো। ভাবনা শেষে ত্রিধার হাতটা আলতো করে চেপে ধরল। ওর চোখে মুখে এক অদ্ভুত গাম্ভীর্য। ত্রিধা অবাক হয়ে তাকিয়ে রইল। মৃন্ময় কিছুটা সময় নিয়ে বলল, আমি তোমাকে কথা দিলাম ত্রিধা, তোমার বিয়ের বয়স হলে আমি ফিরে আসব, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। তুমি কি তা পূরণ করতে পারবে? ত্রিধা উৎসুক হয়ে বলে উঠল, কি শর্ত মিনয়? তুমি যা বলবে আমি তাই করব, শুধু বলো কি করতে হবে। মৃন্ময় খুব ভালো করে জানতো ত্রিধা ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে এসেছে। স্টেথোস্কোপ আর সাদা অ্যাপ্রনে ছিল ওর নেশা, কিন্তু ওকে নিজের থেকে দূরে সরাতে এবং ওর মনে একটা জ্যাদ তৈরি করতে মৃন্ময় এক নিষ্ঠুর চাল চালল। সে কিছুটা অবহেলার সুরে বলে বসল, আমার একটা স্বপ্ন আছে ত্রিধা, যদি তুমি সেটা পূরণ করতে পারো তবেই আমি তোমাকে বিয়ে করব, নয়তো নয়। ত্রিধা রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল, কি সেই স্বপ্ন? মৃন্ময় ত্রিধার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে শীতল গলায় বলল, আমার স্বপ্ন একজন পাইলটকে বিয়ে করা। আমার বউ হবে আকাশজয়ী এক সাহসী পাইলট। এখন তুমি যদি ডাক্তার হওয়ার জেদ ছেড়ে একজন পাইলট হতে পারো, তবেই আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসো। আমি শুধু একজন পাইলট ত্রিধাকে গ্রহণ করব। ত্রিধা যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলল। তার দু চোখ বড় বড় হয়ে গেল। সে ভাবতেও পারেনি মৃন্ময় এমন কিছু একটা চেয়ে বসবে তার এতদিনের লালিত স্বপ্নের ঠিক উল্টো। সে ফ্যাল দৃষ্টিতে মৃন্ময়ের দিকে তাকিয়ে রইল। মুহূর্তের মধ্যে তার সাজানো পৃথিবীটা যেন উলটপালট হয়ে গেল। মৃন্ময় ত্রিধার মাথায় হাত রেখে শেষবারের মতো বলল, পাইলট হতে অনেক পরিশ্রম আর সাহসের প্রয়োজন ত্রিধা। তুমি কি পারবে তোমার স্বপ্ন বিসর্জন দিয়ে আমার স্বপ্ন পূরণ করতে? যদি পারো তবেই আমার জন্য অপেক্ষা করো। ত্রিধা কোনো উত্তর দিতে পারল না। তার কিশোরী মনে তখন এক বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে তার আজীবনের স্বপ্ন ডাক্তার হওয়া, আর অন্যদিকে তার ভালোবাসার মানুষটির অদ্ভুত এই শর্ত। মৃন্ময় টেনে ত্রিধাকে গাড়িতে উঠিয়ে দেয়। গাড়িটা যখন চলতে শুরু করলো, ত্রিধা জানালার কাচের ওপাশে মৃন্ময়ের আবছা অবয়বটার দিকে তাকিয়ে রইল। মৃন্ময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল গাড়িটা দূরে মিলিয়ে যাচ্ছে। সে মনে মনে বলল, ক্ষমা করো ত্রিধা, ডাক্তার হওয়ার যে স্বপ্ন তুমি দেখো তা যেন আমার এই মিথ্যে শর্তের চাপে হারিয়ে না যায়। আমি জানি তুমি জেদি, আমার উপর অভিমান করে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে, আর ততদিনে আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব।
গাড়ি থেকে নামার সময় ত্রিধার পা কাঁপছিল। মনে হচ্ছিল এই বাড়িটা, এই মানুষগুলো, সবকিছুই আজ তার থেকে বহু দূরে সরে যাচ্ছে। সদর দরজা পেরোতে তুহিন খন্দকারের উদ্গীর্ণ কণ্ঠস্বর কানে এলো। কিরে মা, এত তাড়াতাড়ি চলে এলি যে? কথাটা বলতে তুহিন খন্দকারের দৃষ্টি গিয়ে থামে ত্রিধার পায়ের দিকে। রক্তমাখা ব্যান্ডেজ পায়ে ত্রিধা ঢুলুমুলু করতে করতে দাঁড়িয়ে আছে। আদরের মেয়ের এই অবস্থা দেখে তিনি চিৎকার করে উঠলেন, ত্রিধু, তোর পা কাটলো কিভাবে? দিয়ান আর শিয়ান এই কথা শুনে সোফা ছেড়ে দ্রুত উঠে দাঁড়ালো। রিয়ানা আর মাইশাও দৌড়ে এসে ওকে আগলে ধরল। এই অবস্থা কেন তোর? মুখটা এমন সাদা হয়ে গেছে কেন? ত্রিধা কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো গলার কাছে দোলা পাকিয়ে আটকে গেল। তার কানে তখন একটাই বাক্য তীরের মতো বিচ্ছে, পাইলট হতে পারলে তবেই এসো। হঠাৎ বুক ধরফরানি বেড়ে গেল ত্রিধার। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। অস্ফুটন্ত স্বরে শুধু বলল, বাবাই, আমি আমি আর ঠিক পরক্ষণে চোখের মনি উল্টে ধপ করে পড়ে গেল সে। পুরো বাড়িতে যেন ভূমিকম্প শুরু হলো। ত্রিধা! চিৎকার করে দিয়ান দৌড়ে গিয়ে বোনকে কোলে তুলে নিল। শিয়ান পাগলের মতো গাড়ির চাবির দিকে ছুটল। গাড়ি বের কর এক্ষুনি। ছোট্ট রায়ান আর ঋষিতা পিপিকে এভাবে পড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ল। ওদের আহাজারিতে বাড়ির বাতাস ভারী হয়ে উঠল। পিপি, পিপি, ও পিপি বলে ঋষিতা ত্রিধার নিথর হাতটা আঁকড়ে ধরল। হাসপাতালের পথে দিয়ান ত্রিধাকে বুকে চেপে বসে আছে। শিয়ান ড্রাইভার এর পাশের সিটে বসে আছে, আর ড্রাইভার কাকা গাড়ি চালাচ্ছে। গাড়ি যেন বাতাসের বেগে উঠছে। তুহিন খন্দকার পেছনের সিটে বসে ডুকরে কাঁদছেন। মিনহাজ পুরোটা সময় পাথর হয়ে ত্রিধার দিকে তাকিয়েছিল। তার মাথায় একটাই প্রশ্ন, কেন এমন হলো? ডাক্তার বেরিয়ে আসতেই সবাই উৎকণ্ঠা নিয়ে এগিয়ে গেল। ডাক্তার শান্ত গলায় বললেন, প্যানিক অ্যাটাক, প্রচন্ড মানসিক চাপ থেকে এমনটা হয়েছে। আপাতত ভয়ের কিছু নেই, তবে আজ রাতটা ওকে খুব সাবধানে অবজারভেশনে রাখতে হবে। কথাটা শুনে দিয়ান আর শিয়ানের ধপ করে বসে পড়া ছাড়া আর কোনো শক্তি অবশিষ্ট নেই। তুহিন খন্দকার একপাশে স্থবির হয়ে দাঁড়িয়ে রইলেন। রিয়ানা আর মাইশা একে অপরকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদছে। কিন্তু এই কান্নার রোলের মাঝে মিনহাজ যেন পাথর হয়ে গেছে। ত্রিধাকে যখন কেবিনে নেওয়া হলো, মিনহাজ স্থির থাকতে পারল না। সে সরাসরি বাইরে গিয়ে ড্রাইভার কাকাকে চেপে ধরল। সত্যি বলুন, আজ কোথায় গিয়েছিল ও? কাকা কাঁপতে কাঁপতে বললেন, বাবা, আমি তো। মিথ্যে বলবেন না, মিনহাজ চিৎকার করে উঠল। না বললে এক্ষুনি পুলিশে দেব। অবশেষে কাকা ভেঙে পড়লেন। আমাজান জোর করে বলছিল মৃন্ময় বাবার বাড়ি যাইতে, আমি না কইরাও পারি নাই। মুহূর্তে মিনহাজের চোখ রক্তবর্ণ হয়ে গেল। মৃন্ময়ের কাছে গেছে, তার মানে সব নষ্টের মূল ওই মৃন্ময়। মিনহাজ সরাসরি মৃন্ময়কে ফোন করল। হ্যালো। উপাস থেকে মৃন্ময়ের শান্ত কণ্ঠ, তুই একটা কথা ভালো করে শুনে রাখ। মিনহাজের গলা বরফের মতো ঠান্ডা। আজ থেকে তুই ত্রিধার আশেপাশেও আসবি না। ওর এই অবস্থার জন্য তুই দায়ী। তুই কি কোনো জীবনের প্রতিশোধ নিচ্ছিস আমার উপর? তোর যা করার আমার সাথে কর, আমার বোনের দিকে একদম হাত বাড়াবি না। মৃন্ময় কিছু একটা বোঝাতে চাইল। তুই যা ভাবছিস। চুপ! মিনহাজ গর্জে উঠল। ও যদি নিজে থেকেও গিয়ে থাকে, তুই তো পারতিস দরজা না খুলতে। তুই ইচ্ছাকৃতভাবে ওর সাথে দেখা করেছিস। মিনহাজের চিৎকার যেন আকাশ চিরে ফেলল। ত্রিধা এখন হাসপাতালের বেডে শুয়ে আছে। ওর এই অবস্থার জন্য তুই দায়ী, তুই বুঝিস? তুই। ওপাশে মৃন্ময়ের কণ্ঠ হঠাৎ রুদ্ধ হয়ে এলো। ত্রিধা হাসপাতালে? কি হয়েছে ওর? নাটক করিস না। তুই কি জানিস না তুই ওর জীবনে বিষ ঢেলে দিয়েছিস? তুই ওর আশেপাশে এসেছিস বলেই আজ ওর এই অবস্থা। খবরদার মৃন্ময়, এরপর যদি একবারও তোর ছায়া ওর উপরে পড়ে, তবে আমি ভুলে যাব যে আমরা কোনোদিন বন্ধু ছিলাম। আমি তোর জীবন তছনছ করে দেব। কলটা কেটে দিয়ে মিনহাজ হাঁপাতে লাগলো। তার চোখ দিয়ে আগুনের হলকা বের হচ্ছে। রাত গভীর। কেবিনে ত্রিধা অঘুরে ঘুমাচ্ছে। দিয়ান আর শিয়ান ক্লান্তিতে চেয়ারে চোখ বুঝেছে। মিনহাজ নিচে গেছে হাসপাতালের জরুরি কাগজে সাইন করতে। ঠিক তখনই কেবিনের দরজাটা নিঃশব্দে খুলল। ঠিক সেই সময় করিডোরের অন্ধকার ছেড়ে একটা ছায়া ভেতরে ঢুকল। মৃন্ময়। মিনহাজের ফোন পাওয়ার পর সে এক মুহূর্ত স্থির থাকতে পারেনি। তার সারা শরীর কাঁপছে। কেবিনের দরজাটা অতি সন্তর্পণে খুলে সে ভেতরে ঢুকল। বিছানায় নিথর পড়ে থাকা ত্রিধাকে দেখে তার বুকটা যেন কেউ মুচড়ে ধরল। সে ধীরে ধীরে ত্রিধারে শিউরে গিয়ে বসল। স্যালাইনের নল লাগানো সাদাটে হাতটার উপর নিজের হাত রাখল মৃন্ময়।
তার চোখের জল গড়িয়ে পড়ল ত্রিধার হাতের ওপর। কেন আসলি আমার কাছে ত্রিধু? মৃন্ময়ের কণ্ঠ হাহাকারের মতো শোনালো। আমি তো চেয়েছিলাম তুই আমাকে ঘৃণা করিস। আমি তোকে দূরে সরাতে চেয়েছিলাম, কিন্তু এভাবে ভেঙে দিতে তো চাইনি। মৃন্ময় জানতো একটু পরে মিনহাজ বা অনুরা ফিরে আসবে। সে ত্রিধার কপালে একবার আলতো করে হাত বুলিয়ে বিড়বিড় করে বলল, আমি তোর জীবনের অভিশাপ হয়ে গেলাম রে। বাইরে কারো পায়ের শব্দ পেয়ে মৃন্ময় দ্রুত নিজেকে সামনে নিল। এক বুক যন্ত্রণা নিয়ে অন্ধকারে সে খুব দ্রুত ঝুঁকে এসে ত্রিধার কপালে এবং ঠোঁটের কোণে নিঃশব্দে ভালোবাসার পরশিকে দিল। ভালোবাসি, কিন্তু তোর ভালোর জন্য দূরে যাচ্ছি বলে মৃন্ময় ঠিক যে পথে এসেছিল সে পথেই অদৃশ্য হয়ে গেল। কয়েক মুহূর্ত পর মিনহাজ রুমে ঢুকলো। সে টেরি পেল না একটু আগে কেউ একজন এখানে তার সর্বস্ব রেখে গেছে। ত্রিধাও জানল না যার বিরহে সে আজ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে সেই মানুষটাই তাকে ভালোবেসে চোখের জল ফেলে বিদায় নিয়েছে। রাত পেরিয়ে ভোর হলো। হাসপাতালের জানালা দিয়ে নরম আলো ঢুকে পড়েছে কেবিনে। ত্রিধার চোখের পাতা ধীরে ধীরে কাঁপল। ত্রিধু! দিয়ান ঝুঁকে এলো। তার চোখ লাল, রাতভর ঘুম হয়নি। শিয়ান তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। ডাক্তার ডাকবো? ত্রিধার চোখ খুলল। চারপাশে ঝাপসা লাগছে, মাথা ভারী, বুকটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। আমি এখানে কেন? খুব আস্তে করে বলল সে। তুহিন খন্দকার এগিয়ে এসে মেয়ের মাথায় পরম মমতায় হাত রাখলেন। কিছু না মা, একটু অসুস্থ হয়ে পড়েছিলি। এখন কেমন লাগছে তোর? ত্রিধা কোনো উত্তর দিল না। তার চোখ দুটো এদিক ওদিক কাউকে খুঁজছে। একজোড়া পরিচিত চোখের ছায়া খুঁজছে সে, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ ত্রিধার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। গতরাতের সব কথা তীরের মতো মনে পড়ে গেল। মৃন্ময়, তার সেই কঠিন শর্ত, তার অবজ্ঞা। ত্রিধা আবার চোখ বন্ধ করে ফেলল। দুটি তপ্ত অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল তার কপালের পাশ দিয়ে। কেবিনের এক কোণায় পাথরের মতো দাঁড়িয়েছিল মিনহাজ। সে একবারও এগিয়ে এলো না, শুধু দূর থেকে ত্রিধাকে দেখছে। তার চোখে রাগ নেই, কিন্তু এক দুর্বেদ্য দেয়াল ঘরে উঠেছে। ত্রিধা সেটা বুঝতে পারল। ভাইও! ডাকতে গিয়েও ঠোঁট দুটো কেঁপে উঠল তার, কথা সরল না। মিনহাজ খুব ভারী গলায় বলল, রেস্ট নে, এখন বেশি কথা বলতে হবে না। এই একটা কথাতে ত্রিধার বুকের ভেতরটা চুরমার হয়ে গেল। যে ভাই ছিল তার সব আবদারের পাহাড়, আজ সে এত দূরে কেন? ত্রিধা অভিমানে মুখ ফিরিয়ে নিল। কেবিনের বাইরে এসে মিনহাজ নার্সদের কথা শুনে থমকে গেল। করিডোরে এক নার্সকে বলতে শুনল, গতরাতে ওই কেবিনে একটা ছেলে এসেছিল। মেয়েটার হাত ধরে অনেকক্ষণ কাঁদছিল। মিনহাজের পায়ের তলার মাটি যেন সরে গেল। তার তার আর বসতে বাকি রইল না। মৃন্ময় এসেছিল। আমার বারণ উপেক্ষা করে ও এখানে ঢোকার সাহস পেল কিভাবে? এই পর্যন্তই ছিল ফাগুনের হাওয়া উপন্যাসের 1 থেকে 5 নম্বর পর্ব। পর্বগুলো ছোট ছোট, তাই আমি সবগুলো পর্ব একসাথে পড়েছি। তো নতুন উপন্যাসটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের পাঠে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।